ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ। ঢাকা, নরসিংদী আর রূপগঞ্জে ভবন ও দেয়াল ধসে নিহত ৬, হাসপাতালে আহতের ভিড়। অনেকটা ভয় পাইছি বলতে লিফটের মতন আপ ডাউন করতেছে। হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সবকিছু জিনিস কেঁপে উঠলো। শুরু হওয়ার পরে আমি বাইরে বেরোয় গেছি, বাইরে যাওয়ার পরে দেখেছি বিল্ডিং কাঁপতেছে। সাতক্ষীরায় বিএনপির মনোনয়ন নিয়ে দলীয় কোন্দল তুঙ্গে। প্রার্থী পরিবর্তনের দাবিতে বঞ্চিতদের পক্ষে লাগাতার কর্মসূচি। সমুদ্রপথে ইউরোপ যাত্রায় প্রাণ গেল মাদারীপুরের 3 যুবকের। দালালের খপ্পরে পড়ে নিঃস্ব পরিবার, ফেরত চায় মরদেহ। বলছে কি তোরে 22 লাখ টাকা দিবি, তোরে আমার রুমে নিয়ে রাখবো, তোরে আমি স্পেশাল গেম করাই দিব। পুলিশে ধরছে, তাই জেলে আছে, জেলে তো ছাড়াবো, এই করবো সেই করবো। এরপরে আস্তে আস্তে জানতে পারি যে সে নাকি মারা গেছে। বরিশালে বান্তা সম্প্রদায়ের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে মানবিক স্কুল বাতিঘর। কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে শিশুদের জন্য অবৈতনিক পাঠশালা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান। এর মাত্রা ছিল 5.7। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ঢাকায় 3 জন, নরসিংদীতে 2 ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। সকাল 10:40 দিকে এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। গত 30 বছরের মধ্যে দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। এতে আতঙ্ক ছড়ায় দেশ জুড়ে। হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ। শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারিদিক। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি, দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন। আবহাওয়া অফিসের তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। পলাশের ভিরিন্দা গ্রামে একটি স্থানে মাটিতে ফাটল দেখা দেয়। একই উপজেলার নালিতে গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন একজন। সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে পড়ে 3 জন আহত হয়। এদের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু ওমর। তার বাবা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দালে দেয়াল চাপে প্রাণ গেছে এক শিশুর। প্রত্যক্ষদর্শীরা জানায় মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমা আক্তার। ভূমিকম্পে পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ যায় 10 মাস বয়সী ফাতেমার। শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আমরা দুজনে অজ্ঞানের মতো অবস্থান চিকুর বাকুর করতেছি। এলাকার লোক, সমস্ত লোক আসছে এবং আমরা 2 জন নিহত, 1 জন মারা গেছে, 2 জন আহত। আর নাতিন রে বলে যাইতে আসছিল, যাওয়ানোর সাথে সাথে বলে শুনছি আমরা এরকম কাঁপতে আছি, কিছু শুনি না। এরপর চিল্লা বলা না, হ্যাঁ দেখিস দেখি না, মানে বইয়ে দিয়ে বিয়ার ওয়ালের ভিতরে ভরে আসছিল, আর 1 জন লোক আসছিল। রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হয়েছেন 2 জন। এছাড়া একটি গার্মেন্টস থেকে আতঙ্কিত শ্রমিকরা বের হতে নিলে হুড়োহুড়িতে আহত হন 15 জন। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে হুড়োহুড়ি করে বের হবার সময় আহত হয়েছেন শতাধিক শ্রমিক। এছাড়া টঙ্গী বিসিক শিল্প এলাকার একটি কারখানার গেট বন্ধ থাকায় আতঙ্কে দৌড়দৌড়ির সময় আহত হন অনেকে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকটা ভয় পাইছি বলতে লিফটের মতন আপ ডাউন করতেছে। লিফট যেমন উঠলে যেরকম করে না, এরকম আপ ডাউন করতেছে। এরকম বেশি ভূমিকম্প আমি এ পর্যন্ত দেখি নাই। আমি যখন শুরু হয়েছে চা বানাচ্ছিলাম, শুরু হওয়ার পরে আমি বাইরে বেরোয় গেছি, বাইরে যাওয়ার পরে দেখেছি বিল্ডিং কাঁপতেছে। আমার গার ভিতরে এখনো কাঁপতেছে। হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সবকিছু জিনিস কেঁপে উঠলো। তাৎক্ষণিক আমার স্যার আমাকে বললো, সাকিব ভূমিকম্প। পরে আমরা তাৎক্ষণিক অপারেশন থিয়েটার থেকে দ্রুত নেমে চলে আসলাম। টঙ্গীতে বিভিন্ন কলকারখানার ক্ষতিগ্রস্ত হয়েছে। টঙ্গী সরকারি মেডিকেলে আহত রোগীরা আসছেন। ভূমিকম্পের যে প্যানিক ডিসঅর্ডারটা, একটা যে প্যানিক সৃষ্টি হয়েছে, ওই প্যানিকেই আসলে হুড়াহুড়িতে নামতে গিয়ে, দৌড়াদৌড়ি করে নামতে গিয়েই হচ্ছে ওনারা ইনজুর্ড হন। কারো হয়তো একটু ধাক্কা লাগে, কেউ হয়তো একটু পায়ের নিচে পড়ে যায়। এদিকে ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা আবাসিক হলের ভবনে ফাটল দেখা দেয়। আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত হল থেকে বের হয়ে যায়।
আবহাওয়া গবেষণা কেন্দ্র জানিয়েছে এই ভূমিকম্পটি বাংলাদেশের ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার। শক্তিশালী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, ভূমিকম্পে আহত অনেকেই বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, তেমনি বিভিন্ন ক্ষয়ক্ষতির চিত্র কিন্তু বিভিন্ন এলাকা থেকে আমরা পাচ্ছি, জানতে পারছি। সেই খবরগুলো জানবো সহকর্মী রেদওয়ান আহমেদের কাছ থেকে জানবো। ভূমিকম্পে যারা আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি আছেন, তাদের খবর এবং সহকর্মী আয়ুব খান ভূমিকম্পের যে উৎপত্তি স্থল নরসিংদী সেখানকার খবর জানাবেন। শুরুতে যেতে চাই রেদওয়ানের কাছে। রেদওয়ান, আপনি যেখানে রয়েছেন হাসপাতালের চিত্র জানাবেন। রাজধানীর পঙ্গু হাসপাতালে আপনি রয়েছেন, যতটুকু জানি আমরা, সেখানকার চিত্র আপনি কেমন দেখছেন? পঙ্গু হাসপাতালে যারা আহতরা ভর্তি হয়েছেন তাদের অবস্থা সম্পর্কে জানাবেন। ইশরাত, ভূমিকম্পের পর থেকে কিন্তু এখন পর্যন্ত প্রায় 92 জন আহত রোগী কিন্তু এই রাজধানীর পঙ্গু হাসপাতালে এসেছেন এবং তাদের অনেকেই কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন, কিন্তু তাদের মধ্যে কিন্তু 14 জন এখনো খুবই গুরুতর অবস্থায় তারা হাসপাতালে ভর্তি আছেন। এমন তথ্যই কিছুক্ষণ আগে আমাদের জানাচ্ছিলেন হাসপাতালের পরিচালক। আমি যদি একটু দেখাতে চাই হাসপাতালের বর্তমান সার্বিক অবস্থা, দেখতে পাচ্ছেন একের পর এক রোগী কিন্তু ইতিমধ্যেই এই যে জরুরি বিভাগ সেখানে কিন্তু আসছেন এবং প্রত্যেকেই বলছেন যে আমাদের সাথে বেশ কয়েকজন রোগীরই কথা হয়েছিল, তারা বলছেন যে আসলে ভূমিকম্পের যে ভয়াবহতা, তীব্রতা, তারা অনেকেই আতঙ্কিত হয়ে আসলে এই যে ভূমিকম্প থেকে বাঁচার জন্য, প্রাণে বাঁচার জন্য তারা অনেকে দোতলা তিনতলা থেকে ঝাঁপ দিয়েছেন। কেউ দ্রুত ওই সিঁড়ি থেকে নামতে গিয়ে পিছলে পড়ে পা ভেঙে ফেলেছেন এবং হাতে ব্যথা পেয়েছেন। এমন রোগীর সংখ্যা কিন্তু মোটেও কম নয় এবং সকাল থেকে এই যে পঙ্গুর যে জরুরি বিভাগে সেখান থেকে কিন্তু সবগুলো চিকিৎসক থেকে শুরু করে নার্সরা অক্লান্ত পরিশ্রম করছেন এবং তারা বলছেন যে সবগুলো বিভাগ থেকে নার্সরা এই জরুরি বিভাগে এসেছেন সহায়তা করার জন্য, যেহেতু তাৎক্ষণিক একটি দুর্যোগ এবং ক্রাইসিসের মাধ্যমে এই যে অবস্থাটি এই মুহূর্তে দাঁড়িয়েছে, অর্থাৎ সকাল থেকে এই পঙ্গু যে জরুরি বিভাগ সেখানে কিন্তু রোগীদের ব্যাপক চাপ ছিল। এখন কিছুটা চাপ কমেছে, তবে ঢাকার বাইরে থেকে যে সকল পা ভাঙা কিংবা হাড় ভাঙা রোগীরা রয়েছেন তারা কিন্তু এখনো আসছেন এবং যেই সংখ্যাটি বলছিলাম যে 92 জন, সেই সংখ্যা কিন্তু আমরা কিছুক্ষণ পরপরই শুনতে পাচ্ছি যে সেই সংখ্যা ক্রমেই বাড়ছে। অর্থাৎ বলা যায় যে এই যে ভূমিকম্পে আহত রোগীদের সংখ্যা, অর্থাৎ ঢাকার বাইরে থেকে যারা আসছেন তারা কিন্তু ক্রমেই হাসপাতালমুখী হচ্ছেন এবং প্রাথমিক চিকিৎসা সহ যারা গুরুতর আহত হয়েছেন তাদের জন্য কিন্তু নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে রাজধানীর এই পঙ্গু হাসপাতালে। অনেক ধন্যবাদ আপনাকে রেদওয়ান। দর্শক, দেখতে পাচ্ছি সহকর্মী আয়ুব খান আমার সাথে যুক্ত আছেন। আয়ুব, জানাবেন পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে ফাটল দেখা দিয়েছে, সেখানকার খবর জানাবেন। কি দেখছেন এবং সেখানকার যারা প্রত্যক্ষদর্শীরা আছেন তারা কি বলছেন? ইসরাত, আমি রয়েছি নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এখানে শিক্ষার্থীরা আসলে এই কলেজের যে মাঠটি রয়েছে, শিক্ষার্থীরা যেখানে আসলে খেলাধুলা করেন, সেই মাঠের একটি অংশ কিন্তু ফাটল দেখা দিয়েছে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু এই ভূমিকম্প আজকে নরসিংদীতে, আপনি জানেন যে নরসিংদীর মাধবদীতে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। বেলা নরসিংদীতে কিন্তু সকাল 10টা 38 মিনিটে কিন্তু ভূমিকম্প দেখা দেয় এবং তারপরই আমরা বিভিন্ন নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার মানুষের আহত হওয়ার খবর আমরা শুনতে পাই। পাশাপাশি নরসিংদী সদর উপজেলার একটি, আপনি জানেন যে গাবতলী এলাকার একজন শিশু, সে আসলে প্রতিবেশীর ইটের এই নির্মাণাধীন ভবনের ইটের আঘাতে উমর নামে একটি ছেলে ঢাকা মেডিকেলে মারা গেছেন অতিরিক্ত রক্তক্ষরণে। আর পাশাপাশি তার বাবা রয়েছেন, তিনিও কিন্তু মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে রয়েছেন। আর পাশাপাশি হচ্ছে নরসিংদীর পলাশ উপজেলায়ও কিন্তু একটি মাটির ঘর ধসে একজন বৃদ্ধ, 75 বয়সের একজন বৃদ্ধ কিন্তু মাটির ঘরের দেয়াল ধসে মারা গিয়েছেন। আর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই পলাশ উপজেলার পলাশের রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমরা রয়েছি। এখানে মাঠের যে ফাটল অংশ রয়েছে, পাশাপাশি এখানে একটি ঘর রয়েছে, সেই ঘরটিও কিন্তু আসলে একটা অংশ ফেটে গেছে। আর পাশাপাশি একটি ডেইরি ফার্মের ভিতরেও কিন্তু একটি মাঠের পুকুরের পাশে যে একটি মাঠের অংশ রয়েছে সেটিও ফেটে গেছে। আর সার্বিক চিত্র হিসাব করলে আজকে নরসিংদীতে কিন্তু সদর হাসপাতালের জরুরি বিভাগে আমরা সকাল থেকেই ছিলাম, সেখানে দেখতে পেয়েছি আসলে শিশু, কিশোর, বৃদ্ধ অনেকেই আসলে শারীরিক অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে জ্ঞান
হারিয়ে ফেলেছেন, অজ্ঞান হয়ে গিয়েছেন। এই ভূমিকম্পের প্রকোপ আসলে আজকে এত মাত্রাই ছিল যে সেটা আসলে প্রভাব পড়েছে জনজীবনে এবং একটা ভীতির সৃষ্টি হয়েছে। ইসরাত, শুধুমাত্র শারীরিকভাবে নয়, মানসিকভাবেও অনেকেই বিপর্যস্ত হয়েছেন, যেমনটা জানাচ্ছিলেন সহকর্মী আয়ুব খান। দর্শক, আমরা এবার একটি বিশ্লেষণ জানার চেষ্টা করব, ভূমিকম্প নিয়ে বিশ্লেষণ জানবো। আমার সাথে যুক্ত হচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর জহির বিন আলম। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার, শুরুতেই আজকের ভূমিকম্প সম্পর্কে জানতে চাই আপনার কাছে। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার জন্য এটি কি কোনো বড় ধরনের সতর্কবার্তা দিচ্ছে আমাদের? ইশরাত, মূলত স্যার আমাদের সিলেট সেন্টারে রয়েছেন এবং আমরা এই বিষয় নিয়ে, এই সকল বিষয়গুলো নিয়ে স্যারের সাথে কথা বলবো। আমরা শুরুতেই যাচ্ছি স্যারের সাথে। ডক্টর জহির বিন আলম, যিনি আসলে মূলত ভূমিকম্প নিয়ে বাংলাদেশ সহ অন্যান্য দেশের বিশেষজ্ঞদের সাথে কাজ করেছেন এবং অনেক ধরনের তার গবেষণা রয়েছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। স্যার, আজকে যে ভূমিকম্পটি অনুভূত হলো সেটাকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন আপনারা, যে এটা আসলে আমাদের জন্য বড় ধরনের কোনো সতর্কবার্তা কিনা? আপনাকে ধন্যবাদ। প্রথমে একটু বলি যে আমরা যেহেতু রিস্কি জোনে আছি এবং সাবডাকশন জোনটা আমাদের মধ্যে আছে এবং এই সাবডাকশন জোনটার উপরে আমাদের কাজ কিন্তু খুব কম হয়েছে। তো আমার ধারণা যে আমরা ডাউকি ফলকের উপরে যতটুকু কনসেন্ট্রেট করেছি, সাবডাকশন জোনে উপরে আমাদের এত স্টাডি নাই। তো আজকের এই ভূমিকম্প আমাদেরকে অ্যালার্ম করেছে যে এটা হলো যে এই সাবডাকশন জোনে আরও বড় ধরনের ভূমিকম্প হতে পারে এবং এই ভূমিকম্পের একটা পজিটিভ দিকটা হলো সেটা হলো যে নতুন বিল্ডিংগুলি যেগুলি গত 10-12 বছরে বিল্ডিং কোড মেনে করা হয়েছে, সেটা যত বড়ই বিল্ডিং হোক সেগুলি কিন্তু খুব কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু পুরাতন বিল্ডিংগুলি যেগুলি অনেক আগে থেকেই এক্সপার্টরা বলছিল যে আমাদের এইসব বিল্ডিংগুলির রেক্টোফিটিং অথবা এইসব বিল্ডিংগুলি ভেঙে ফেলা উচিত, সেসব বিল্ডিংগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু এখানে আরেকটা জিনিস হলো, যেসব জায়গাগুলিতে মাটি ঢেলে বিল্ডিং করা হয়েছে সেই সব জায়গাগুলি কিন্তু এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। স্যার, একটা বিষয় হচ্ছে যে সিলেট অঞ্চল দীর্ঘদিন ঐতিহাসিকভাবে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ। এই যে মাত্রার ভূমিকম্প আজকে হয়েছে এবং যার কেন্দ্রবিন্দু ছিল নরসিংদীর এলাকায়, সেটা আপনারা দীর্ঘদিন ধরে বলছেন যে এটা যেহেতু ডাউকি ফল্ট সিলেটের খুব কাছাকাছি, সেই জায়গায় যদি এই মাত্রার ভূমিকম্প হয় তবে সিলেট অঞ্চলের যে বর্তমান পরিস্থিতি আছে, বর্তমান প্রস্তুতি আছে, সেটা কি সামাল দেওয়া সম্ভব কিনা? 5.7 মাত্রার ভূমিকম্প যেটা আজকে হয়েছে, এটা যদি ডাউকি ফল্ট লাইনে হয় অথবা আমাদের এই ছাতকে কিছু এই বছরই ছাতকও ছোট ভূমিকম্প হয়েছে, তো এই অঞ্চলে হলে এখানের পুরাতন বিল্ডিংগুলি টিকে থাকার কথা না। আর প্লাস হলো আমাদের উপশহর অঞ্চল নিয়ে আমরা খুব শঙ্কিত, কারণ এখানে সমস্ত ভরাট মাটি দিয়ে বিল্ডিং করা হয়েছে এবং এখানে অনেকগুলি হাই রাইজ বিল্ডিং আছে। হাই রাইজ বলতে আমি এখানে ক্লাসিফাই করছি 8 তলার উপরে বিল্ডিংগুলি। অন্য অঞ্চলে যতগুলি হাই রাইজ বিল্ডিং আছে তার চেয়ে বেশি হাই রাইজ বিল্ডিং হয়েছে আমাদের উপশহরে। তো উপশহরের দিকে আমাদের আসলেই অনেক নজর রাখা উচিত, কারণ হয়েছে এই অঞ্চলের যদি 5.7 হয় বেশি ক্ষতিগ্রস্ত হবে উপশহর। স্যার, তাহলে এই আপনারা সবসময় বলে থাকেন ছোট ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের সতর্কবার্তা, তো আজকে যেটা হলো এটা তো অনেক ধরনের বড় ধরনের ভূমিকম্পই স্যার, সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি আসলে কেমন আছে স্যার? 5.7 বড় ভূমিকম্পের মধ্যেই পড়ে, এটা ছোট ভূমিকম্প না। কারণ আমাদের যেই প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে এবং আর্থকুইকের ইয়াতেও আমরা 5.7কে ছোট ভূমিকম্পের উপরে ক্লাসিফাই করব না। তো আর আমাদের প্রেক্ষাপট হলো আমাদের স্ট্রাকচার সেইভাবে স্ট্রংলি তৈরি করা না, সেই অ্যাঙ্গেলও যেহেতু। আর আমাদের প্রস্তুতির কথা বলতেছেন, আমি সিলেট সিটি কর্পোরেশনের কথা বলি। এখন যেই জিনিসগুলি আছে ভূমিকম্প ইয়াতে,
6 তলা থেকে 7 তলা বিল্ডিংয়ের পর্যন্ত হাইটের মানে আগুন লাগুক বা আর্থকুইক হলে যেই ক্ষতিগ্রস্ত হবে সেটা সে সেভ মানে ওখান থেকে উদ্ধার কাজ পরিচালনা করতে পারবে। কিন্তু তারপরে ইশরাত শুনছিলেন যে স্যার বলছিলেন যে এই সিলেট অঞ্চলের ভূমিকম্প। সহকর্মী মাহবুবুর রহমান রিপন আমার সাথে যুক্ত হয়েছিলেন, ধন্যবাদ আপনাকে। এবং সাথে ছিলেন অতিথি হিসেবে যুক্ত ছিলেন ডক্টর জহির বিন আলম স্যার, অধ্যাপক পরিবেশ ও পুরকৌশল বিভাগ। নানা আয়োজনে আয়োজিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস, সেখানে সেই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া। আমরা সরাসরি যাচ্ছি সেনাকুঞ্জে। দর্শক, আজ সশস্ত্র বাহিনী দিবস এবং দিবসটি উপলক্ষে যথাযথ মর্যাদা আর উৎসাহ উদ্দীপনার আয়োজিত হচ্ছে নানা অনুষ্ঠান। আমরা রয়েছি সেনাকুঞ্জে, সেখানে দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়া মাত্রই উপস্থিত হয়েছেন, অনুষ্ঠানে যোগ দিয়েছেন। দিনটি উপলক্ষে সকালে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাতক্ষীরা 2 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন মনোনয়ন বঞ্চিত নেতা আব্দুল আলিমের সমর্থকরা। সকালে সদরের বিনের পাতায় সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাশে হয় এই কর্মসূচির সময় মানববন্ধনকারীরা বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কৃত নেতার মনোনয়ন মেনে নেওয়া হবে না। সাতক্ষীরা 2 আসনে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে ধানের শীষের প্রার্থী করার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। নির্বাচনী উত্তাপের আগেই সাতক্ষীরায় বিএনপির প্রার্থী মনোনয়নকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা। একের পর এক সড়ক অবরোধ, মশাল মিছিল ও বিক্ষোভ চলছে প্রতিনিয়তই। প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত 2 নেতার সমর্থকরা। সাতক্ষীরা 1 হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা 2 আব্দুর রউফ, সাতক্ষীরা 3 কাজী আলাউদ্দিন। 3 নভেম্বর সাতক্ষীরা 2 আসনে আব্দুর রউফকে প্রার্থী ঘোষণা করেন বিএনপি মহাসচিব। এতে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল। রাতেই মহাসড়কে চলে মশাল মিছিল, বিক্ষোভ। আসনটিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একাংশ চান জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে। দফায় দফায় সাতক্ষীরা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, মশাল মিছিল অব্যাহত রেখেছে আলিম সমর্থকরা। জনগণের সাথে ছিল চেয়ারম্যান আব্দুল আলিম। আমরা সাতক্ষীরাবাসী এই চৌদ্রা ইউনিয়ন পৌরসভায় সবাই চাইছিল, 80% জনগণ চাইছিল আলিম চেয়ারম্যান নমিনেশন পাক। সাতক্ষীরা সদর 2 আসনের নমিনেশন একজন বহিষ্কৃত নেতাকে দিয়েছে, ওনার কাছ থেকে উইথড্র করে চেয়ারম্যান আব্দুল আলিম সাহেবকে নমিনেশন দিতে হবে। চেয়ারম্যান তিনি হলো বহিষ্কৃত নেতা, তিনি কিভাবে দলের মনোনয়ন পায়, এতে আমরা তীব্র হতাশ এবং আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আলিম চেয়ারম্যানকে মনোনয়ন না দেওয়া হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না, আমরা আবারও আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাব। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ করেছে সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতির সমর্থকরাও। তাদেরও দাবি, এই আসনে যেন তাসকিন আহমেদকে দেয়া হয় মনোনয়ন। গরিবের বন্ধু চিশতি ভাইকে যদি নমিনেশন দেওয়া না হয়, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক এই উত্তেজনা শেষ কোথায়? ভোটাররা যাকে চায়, যাকে দিলে জামাতের সাথে এবং অন্যান্য প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, ঠিক এমনই একজন প্রার্থী বিএনপির পক্ষ থেকে সেখানে যদি মনোনীত করা হয়, তাহলে বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করতে পারবে। যদি বিবেচনা করে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব মাঠ জরিপ করে, একই জরিপ করে, আমি মনে করি যাকে নমিনেশন দিয়েছে আর যারা নমিনেশন প্রত্যাশী সকলের চেয়ে আমি অনেক এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। মনোনীত প্রার্থী বলছেন, কেউ যদি দলকে ভালোবাসে তাহলে দ্বন্দ্ব হবার সুযোগ নেই।
ধানের শিশির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দলকে যে ভালোবাসবে দলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা করেছে তারা এটা ভুল করেছে। 3 হেভিওয়েট প্রার্থীর এই মতবিরোধ আসছে নির্বাচনে প্রভাব ফেলবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একমত হতে না পারলে ভোট যুদ্ধে বাড়তি সুবিধা নিবে অপর পক্ষ। পরিস্থিতি সামলাতে দলটির হাইকমান্ডের হস্তক্ষেপ চান তৃণমূলের নেতাকর্মীরা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খোকন চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ করেছেন সাংবাদিকরা। সকালে জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক খোকন চৌধুরী বলেন, নাঙ্গলকোটে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভের সংবাদ প্রচার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেয় কুমিল্লা 10 আসনে মনোনীত প্রার্থী গফুর ভুইয়ার অনুসারীরা। এই ঘটনায় নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন খোকন চৌধুরী। সমাবেশে বক্তারা বলেন, সকল প্রমাণসহ অভিযোগের 4 দিন পার হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। নাঙ্গলকোট থানার ওসিকে প্রত্যাহার সহ অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয় সমাবেশ থেকে। কিন্তু তারা কোর্ট থেকে এই ধরুন পেল যে আমি মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিউজ করি এবং মানে ওনার আসলে জ্বলে ওঠার কারণটাই আমি এখন পর্যন্ত খুঁজে পাই। পাবনার ফরিদপুরে বিএনপির কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল জানান, গতরাতে ফরিদপুর থানা এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি করে দুর্বৃত্তরা। পরে অফিসের দরজা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করা হয় বিভিন্ন আসবাবপত্র। এই ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন তিনি। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একটি ককটেল ও গুলির খোসা উদ্ধার করে তারা। এ বিষয়ে মামলার প্রস্তুতিও চলছে। ভাগ্য বদলের আশায় সমুদ্রপথে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের 3 যুবক। সমুদ্রপথে লিবিয়া পৌঁছানোর পর পাল্টে যায় দালাল চক্রের রূপ। তাদের নির্যাতন করে পরিবারের কাছ থেকে আদায় করা হয় আরও অর্থ। পরবর্তীতে নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্যসাগরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ভুক্তভোগী 3 যুবক। পরিবারগুলোতে চলছে শোকের মাতম। মরদেহ ফেরতও চায় তারা। পরিবারের সচ্ছলতা আর স্বাচ্ছন্দ্যের আশায় ইউরোপের দেশে যাওয়ার জন্য ঘর ছেড়েছিলেন মাদারীপুরের ইমরান খান। এখন তার মৃত্যুর খবরে দিশেহারা স্বজনরা। গত 8 অক্টোবর স্বপ্নের দেশ ইতালি যেতে বাড়ি ছাড়েন সদর উপজেলার আদিত্যপুর গ্রামের ইমরান। সরাসরি গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে প্রতিবেশী দালাল শিপন খানের হাতে 22 লাখ টাকা তুলে দেওয়ার সমঝোতা হয়। প্রথম দিকে বিভিন্ন প্রলোভন দেখালেও বাড়ি ছাড়ার পর থেকে সুর পাল্টে যায় দালাল চক্রের। স্বজনদের অভিযোগ, সমুদ্র পথে ইমরানকে নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। সেখানে তাকে নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে নেওয়া হয় 18 লাখ টাকা। এরপর 1 নভেম্বর লিবিয়া থেকে নৌকায় ইতালি যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্যসাগরে সন্ত্রাসীদের গোলাগুলির মাঝে পড়ে নিহত হন ইমরান। শিবন দালাল, তার সাথে কথা হয়েছে আমার ছেলের সাথে, বলছে কি তোরে 22 লাখ টাকা দিবি, তোরে আমার রুমে নিয়ে রাখবো, তোরে আমি স্পেশাল গেম করাই দিব। শিবন বলে কি আছে, আমি গেম দেওয়ার চেষ্টা করছিলাম, পুলিশে ধরছে, তাই জেলে আছে, জেলের তা ছাড়াবো, এই করবো সেই করবো। এরপরে আস্তে আস্তে জানতে পারি যে সে নাকি মারা গেছে। আমার সাহেব, ও সাহেব, আমার কামাই করে কে রাখো আমার বাকি রে। দালাল চক্রের খপ্পরে পড়ে ইমরানের সহযোগী হয়েছিল রাজৈর উপজেলার মুন্না তালুকদার এবং বাইজিৎ শেখ। তাদেরও হয়েছে একই পরিণতি। স্বজনরা খবর পান মৃত্যুর পর 3 যুবকের মরদেহ সমুদ্রে ফেলে দেয়া হয়। ঘটনা জানাজানি হওয়ার পর লাপাত্তা দালাল চক্রের সদস্যরা। কইছে বডি কন্টাক্ট দিম, ভালো গেমে দিম, ও দেশে নরমাল গেমে আমার ফলা হয়তো সমস্যা করে গেলাইছে। সংসার বড় ছেলে ওই কামে করে খাওয়াইতো। চুক্তিপত্র এসেছে 20 লাখ, 20 লাখই নগদ দেওয়া লাগবে। পুলিশ জানায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। পুলিশের একার পক্ষে সম্ভব না। আমি যারা মাদারীপুরবাসী আছে, যারা অবৈধ পথে লিবিয়াতে পাড়ি জমায়, যারা পরিবার আছে, তাদের সকলের সহযোগিতা হলে সম্মিলিত সহযোগিতা এটা প্রতিরোধ করা সম্ভব।
দ্রুত দালাল চক্রের সদস্যদের আটক এবং বিচারের দাবি স্বজনদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মান্তা সম্প্রদায়ে যাদের জন্ম, বেড়ে ওঠা, জীবন সংগ্রাম সবই নদী কেন্দ্রিক, নৌকায় যাদের ঘর, সংসার, মাথা গোজার ঠাঁই, দেশের সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই সম্প্রদায়ের মানুষ, নেই শিক্ষার আলো। তবে তারা স্বপ্ন দেখতে শুরু করেছে, তাদের সন্তানরা শিক্ষিত হবে, অর্জন করবে জ্ঞান, বুঝে পাবে প্রাপ্য অধিকার। তাদেরকে এই স্বপ্ন দেখাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কয়েক শিক্ষার্থী। মান্তার শিশুদের জন্য খুলেছে বিনামূল্যের পাঠশালা, নাম দিয়েছে বাতিঘর। কাউসার হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। দুপুর গড়িয়ে পশ্চিমের আকাশে যখন সূর্য হেলে পড়ে, বই খাতার ব্যাগ ঝুলিয়ে বাতিঘরের দিকে রওনা হয় শিশুরা। সবাই মান্তা সম্প্রদায়ের। নৌকায় ঘুরে যাদের দিন কাটত, তাদের কণ্ঠে এখন বাংলা ইংরেজি কবিতা। ধীরে ধীরে আয়ত্তে নিচ্ছে বাক্য লেখা, ছবি আঁকা, শিখছে গান, নাটিকা, আবৃত্তি। Hatti metnim dim, mate faredim, kado khata chitating, ra hatti metnim dim. Twinkle, twinkle, little star, how I wonder how you are. Up above the also high, like a diamond in the sky. আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ঢালু তার ঢালু তার পারি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা। তাদের মধ্য থেকেই একদল শিক্ষার্থী ব্যক্তিগত খরচে বিশ্ববিদ্যালয় এলাকায় গড়ে তুলেছেন মানবিক পাঠশালা। তাদের বিশ্বাস, সমাজ থেকে পিছিয়ে পড়া মান্তা শিশুদের অন্ধকার থেকে শিক্ষার আলোয় নিয়ে আসবে এই বাতিঘর। ওদের খুব ইন্টারেস্ট আছে পড়াশোনার ক্ষেত্রে, বাট ওরা সেই স্কোপটা পাচ্ছে না। আমরা সেটা দিতে চাচ্ছি বা আমরা ওদের সাপোর্ট হতে চাইতেছি যে ওরা সাহস নিয়ে পড়তে পারবে এরকম। আমাদের তরুণ সমাজ হিসেবে আমাদের কাজ হচ্ছে যারা সুবিধা বঞ্চিত তাদের অধিকারটুকু পেয়ে দেওয়া, বা যারা শিশু, যারা আন্ডার প্রিভিলেজড আছে তাদের জন্য কাজ করা। সপ্তাহে শুক্র ও শনিবার পাঠদান চলে উন্মুক্ত এই পাঠশালায়। 5 থেকে 10 বছর বয়সী 30 জন শিশু বাতিঘরের নিয়মিত শিক্ষার্থী। পাঠ্যপুস্তকের বাইরে সামাজিক মূল্যবোধ, পরিচ্ছন্নতা, নাগরিক অধিকার, ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ সহ নানা বিষয় শেখানো হয় এই পাঠশালায়। সাধারণ কিছু বেসিক যে ম্যানারগুলো, এই ম্যানারগুলো আমরা পড়াশোনার পাশাপাশি ওদেরকে শেখাচ্ছি। বাইরে থেকে ফিরে যে হাত ধোয়ার ব্যাপারটা, এগুলো ওদের মধ্যে নেই। সেই ব্যাপারগুলো আমরা একদম প্র্যাকটিক্যালি ওদেরকে শেখাচ্ছি। শুধুমাত্র আমরা শিক্ষা দিতেছি এমন না, স্বাস্থ্য সম্পর্কে আমরা উইকলি একটা স্বাস্থ্য বিষয়ক ক্লাস নেই। প্রতি মাসে আমরা মেম্বার একটা ফান্ড দিয়ে থাকি, সেটা দিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। নিজেদের ছোটবেলা কেটেছে অবহেলা, বঞ্চনায়, নিতে পারেননি বিদ্যার দীক্ষা। তাই সন্তানদের পড়তে দেখে আনন্দিত মায়েরা। ছাত্ররা যে পড়াইতেছে এতে আমরা খুবই খুশি, আমাদের ছেলেমেয়েরাও খুব খুশি। আমি চাই আমার বাচ্চা একটু ভালোভাবে চলুক, ভালোভাবে থাকুক, কিন্তু এপারা পড়ালেখা করে খুবই অনেক আমরা পাই। এদের অনেক ধন্যবাদ জানাই আমরা, যে আমাদের বাচ্চা কাছে যদি এরা মানুষ করতে পারে, তাগর নাম তো একদিন বললেও বলবে। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামে, উৎফুল্ল চিত্তে নদীর তীরের রাস্তা ধরে কোমলমতি শিশুরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।